বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আমরা এক গোলক ধাঁধার মধ্যে অবস্থান করছি, তাই না? সারা জীবন আমরা যেটা দেখে আসলাম, এখন তার টুইস্ট হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি সময়, দৈর্ঘ্য, ভর এগুলো কনস্ট্যান্ট। কোথায় কনস্ট্যান্ট? নিউটনিয়ান মেকানিক্সে। তাহলে নিউটনীয় বলবিদ্যা যখন আমরা পড়তে গেছি তখন দেখেছি যে কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর এগুলো পরিবর্তন হয় না। কিন্তু এখানে এসে অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে এসে দেখা যাচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন হয়। অর্থাৎ কোনো বস্তুকে যদি বেশি বেগে অর্থাৎ আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল করা হয় তখন তার দৈর্ঘ্য কমতে থাকে। সময় নির্ণয়ের ক্ষেত্রে দেখেছি আমরা দুইটা ভিন্ন কাঠামো থেকে নির্মিত সময় দুই রকমের হয়। ভরের বেলায়ও ঠিক তাই। ভরকেও কিন্তু আমরা জানতাম যে এটা চিরন্তন ধ্রুবক রাশি, অর্থাৎ সময়ের সাপেক্ষে, অবস্থানের সাপেক্ষে কোনো ক্ষেত্রেই ভরের কোনো পরিবর্তন হয় না, যেটা আমরা নিউটনীয় বলবিদ্যায় দেখে এসেছি। ভর হচ্ছে চিরন্তন একটা ধ্রুবক রাশি। কিন্তু এখানে এসে বলছে যে কোনো ভর তার মান কম বা বেশি হবে সেটা নির্ভর করবে সে কোন কাঠামোতে অবস্থান করছে, কত বেগে অবস্থান করছে। এইটা হলো তার ভর। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো বস্তুকে যদি স্থির কাঠামোতে আমরা ভর নির্ণয় করি, তাহলে ওই বস্তুর আবার যদি গতিশীল অবস্থায় ভর নির্ণয় করি তো বলছে যে স্থিতিশীল অবস্থায় নির্ণীত ভর অপেক্ষা গতিশীল অবস্থায় নির্ণীত ভর বেশি হবে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা এই পরীক্ষাটা সম্পন্ন করার জন্য আমরা এখানে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সাহায্যে করতে যাচ্ছি। আর এই ঘটনাটি তোমাদের সাথে আমি এই ঘটনাটি ব্যাখ্যার জন্য আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়দুদ্দিন ডিগ্রি কলেজ। আর এটা তোমরা পাবে আমার ইউটিউব চ্যানেল ডক্টর আলিউদ্দিন। যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমরা। তো এখন এখানে দুইটা ফ্রেম অফ রেফারেন্স আমরা নিয়েছি। সেই ফ্রেম অফ রেফারেন্সটা কি? যে একটা এস কাঠামো, একটা এস ড্যাশ কাঠামো। এস এবং এস ড্যাশ কাঠামো, দুইটা কাঠামোকেই আমরা নিয়েছি হলো মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে কোনো জায়গায়। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে কোনো জায়গায় যদি আমরা এই পরীক্ষণটা চালনা করি বা পর্যালোচনা করি বা ব্যাখ্যা করি বা পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে সেই ক্ষেত্রে জি এর মান 0। মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে তো জি ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখার ক্ষেত্রে, এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমাদের মহাকর্ষীয় প্রভাব থাকবে না, অর্থাৎ জি এর মান কত হবে? জি এর মান 0 হবে। এবং এইখানে যে দুইটা বল বা দুইটা গোলক আমরা ব্যবহার করেছি, যে দুইটা গোলক ব্যবহার করেছি সেই দুইটা গোলক হচ্ছে আইডেন্টিক্যাল বা সিমেট্রিক। আইডেন্টিক্যাল বা সিমেট্রিক হচ্ছে যে সমস্ত ধর্ম বা গুণাবলী একই রকম তাদের, ঠিক আছে? একই রকম। তাহলে একই রকম দুইটা বল যেটাকে আমরা বলছি আইডেন্টিক্যাল, যেটা এস ফ্রেমে একটা আছে, এস ড্যাশ ফ্রেমে একটা আছে। এবং এই ফ্রেম দ্বয় কী হচ্ছে যে এক্স অক্ষ বরাবর এস অপেক্ষা এস ড্যাশ ভি বেগে গতিশীল। এস অপেক্ষা এস ড্যাশ ভি বেগে গতিশীল। তাহলে এস ড্যাশ যদি ভি বেগে ধনাত্মক এক্স অক্ষের দিকে গতিশীল হয়, তাহলে এস পর্যবেক্ষক বা এস কাঠামো এস ড্যাশের থেকে ভি বেগে নেগেটিভ এক্স অক্ষের দিকে গতিশীল। এটাই। এখন চলো দেখি আমরা এই দুইটা ফ্রেম যখন একটার উপর অপরটার উপর দিয়ে যাচ্ছে, তাহলে এই যাওয়ার সময়ে তাদের দুইজন পর্যবেক্ষক এমন একটা ঘটনা ঘটালো যে ঠিক একে অপরের সোজা ছিল যখন, সেই সময় তারা দুইটা বল দুইজনের দিকে ছুঁড়ে মারল। এখন এই দুই দিকে ছুঁড়ে মারলে উপর থেকে যে ফেলছে, আমরা হয়তো বলবো যে সেই বস্তুটা দ্রুত পড়বে অভিকর্ষ ত্বরণের কারণে, কারণ এখানে অভিকর্ষ ত্বরণ নেই। তাহলে সে যে বেগটা প্রদান করেছে সেই বেগে সে নিচের দিকে পড়তে থাকবে। এখন নিচের দিকে পড়তে থাকলে একটা সময় কী হবে? এই দুইটা বলের মধ্যে সংঘর্ষ তৈরি হবে। এই সংঘর্ষটা দুইজন লক্ষ্য করবে, একটা এস ড্যাশ কাঠামো থেকে লক্ষ্য করবে আর একজন হচ্ছে এস কাঠামো থেকে লক্ষ্য করবে। এস ড্যাশ কাঠামোতে যে বস্তুটা আছে, যে গোলকটা আছে, তাকে প্রকাশ করেছি আমরা বি দ্বারা, এটাকে প্রকাশ করেছি আমরা এ দ্বারা। এখন এই এস কাঠামো এবং এস ড্যাশ কাঠামোর দুইজন পর্যবেক্ষক এই বস্তু দুইটাকে লক্ষ্য করলো। লক্ষ্য করতে যেয়ে দেখলো যে এই দৈর্ঘ্যটা যেহেতু ওয়াই অক্ষের দিকে, এই টোটাল এই দূরত্বটা হলো ওয়াই।
এবং এরা নিক্ষেপ করেছে একই বেগে নিক্ষেপ করেছে। তাহলে একই বেগে যদি নিক্ষেপ করে তাহলে সোজা যদি দুইটা পড়ে, যে সময় ছেড়ে দিল সেই সময় পড়ে গেল, তাহলে পড়ে গেল ওই সময়ে তাহলে কি হবে, এই দুইটা বস্তু একটা নির্দিষ্ট দূরত্বে এসে সংঘর্ষ হবে। সংঘর্ষের পরে সে ফিরে যাবে ওয়াই ড্যাশের দিকে, আর একটা এস ড্যাশ কাঠামোর দিকে, আর এ ফিরে আসবে হলো এস কাঠামোর দিকে। তাহলে এই ঘটনাটা এস কাঠামোর পর্যবেক্ষক লক্ষ্য করছে, এস ড্যাশ কাঠামোর পর্যবেক্ষক লক্ষ্য করছে। দুই পর্যবেক্ষকের কাছে দুই রকম মনে হবে, কারণ তারা একে অপরের সাপেক্ষে গতিশীল। তাহলে একে অপরের সাপেক্ষে গতিশীল অবস্থার ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণকৃত ঘটনাটা আমরা দেখতে চাই। তাহলে এখন এস ফ্রেমের এর পর্যবেক্ষকের কাছে এস ফ্রেমের পর্যবেক্ষকের কাছে কি মনে হবে? তাহলে এস ফ্রেমের পর্যবেক্ষকের কাছে এ বস্তুর ভর কত দেখবে সে? এম এ। এ বস্তুর বি বস্তুর ভর সে কত দেখবে? বি বস্তুর ভর সে দেখবে হচ্ছে এম বি। এ বস্তুর বেগ দেখবে কত? ভি এ। বি বস্তুর বেগ কত দেখবে? ভিবি। এইটা হচ্ছে এস পর্যবেক্ষক বা এস কাঠামোতে অবস্থিত একজন পর্যবেক্ষকের কাছে লক্ষ্য হবে, মানে পর্যবেক্ষণ করবে সে। এখন এস ড্যাশ ফ্রেমের পর্যবেক্ষক কি লক্ষ্য করবে? এস ড্যাশ ফ্রেম এর পর্যবেক্ষকের কাছে এস ড্যাশের পর্যবেক্ষকের কাছে কি মনে হবে? তাহলে এ বস্তুর ভর তার কাছে মনে হবে এম এ ড্যাশ। বি বস্তুর ভর তার কাছে মনে হবে এম বি ড্যাশ। এ বস্তুর বেগ তার কাছে মনে হবে ভি এ ড্যাশ। বি বস্তুর বেগ তার কাছে মনে হবে ভি বি ড্যাশ। এইগুলো সে লক্ষ্য করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এস কাঠামোর ক্ষেত্রে এই বস্তুটা যে লক্ষ্য করবে, এর ক্ষেত্রে সে যে জিনিসগুলো লক্ষ্য করবে দুইজনই কিন্তু স্থির প্রসঙ্গ কাঠামো থেকে লক্ষ্য করছে। তাহলে দুইজনই যদি স্থির প্রসঙ্গ কাঠামো থেকে লক্ষ্য করে তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? দুইজনই যদি স্থির প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে লক্ষ্য করে তাহলে সে দেখবে হচ্ছে কি আমরা এখানে পাবো যেটা এম এ সমান এম এ ড্যাশ, কিন্তু এম এ সমান বি ড্যাশ এম বি ড্যাশ। কারণ এস কাঠামো থেকে এ বস্তুটার ভর এই পর্যবেক্ষক যা লক্ষ্য করবে, এস ড্যাশ কাঠামো থেকে বি বস্তুর ভর এই পর্যবেক্ষক ঠিক সেটাই লক্ষ্য করবে, কারণ সেটা তার সাপেক্ষে স্থির প্রসঙ্গ কাঠামো, এটা এর সাপেক্ষে স্থির প্রসঙ্গ কাঠামো। তাহলে এম এ সমান এম বি ড্যাশ এম বি ড্যাশ। তাহলে একইভাবে ভি এ সমান তাহলে কী হবে? ভি এ এই এ পর্যবেক্ষকটা লক্ষ্য করছে ভি এ, তাহলে ভি এ সমান এখানে এ কি লক্ষ্য করছে? ভিবি ড্যাশ ভিবি ড্যাশ। আবার এই বি বস্তুর বেগ যেটা ভিবি লক্ষ্য করছে, এ সেটা লক্ষ্য করছে ভিএ ড্যাশ, এটাও সমান হবে, অর্থাৎ ভিবি সমান ভিএ ড্যাশ। তাহলে দুইজন দুই দিক থেকে যেটা লক্ষ্য করছে তাদের লক্ষ্যকৃত বা পর্যবেক্ষণকৃত রাশিগুলো একই রকম মনে হবে, কারণ তারা দুইজনে স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নির্ণয় করছে। কিন্তু এই এম এ সমান এম বি এইটা কিন্তু কখনোই সমান হবে না। এম এ সমান এম বি কিন্তু কখনোই হবে না, কারণ একই পর্যবেক্ষক দুইটা বস্তুর ভর কখনো একই রকম লক্ষ্য করতে পারেন না। তাহলে এটা হবে না, বা ভি এ সমান ভিবি কিন্তু হবে না। ঠিক আছে, ভি এ সমান ভিবি কিন্তু হবে না, কারণ হচ্ছে একজন পর্যবেক্ষক দুইটা বস্তুর ভর একই রকম তিনি লক্ষ্য করতে পারেন না। এখন এই ঘটনাটা কে কিভাবে লক্ষ্য করবে সেইটা দেখি আমরা। ঘটনাটি
এস পর্যবেক্ষকের কাছে, ঘটনাটি এস পর্যবেক্ষকের কাছে মনে হবে, কি মনে হবে? এস পর্যবেক্ষক মানে স্থির, অপেক্ষাকৃত স্থির যেটা ছিল, তাহলে এই এস পর্যবেক্ষক, তাহলে সে তারটা যখন উপরের দিকে নিক্ষেপ করছে, সে তাহলে তারটা কিন্তু এরকম সোজাই দেখবে, অর্থাৎ এই এ এই দিকে যাচ্ছে, এটা যাবে হলো ভি এ বেগে। এখন সে বি বলটাকে কেমন দেখবে, বি বলটাকে সে কেমন দেখবে? তাহলে বি বলটাকে সে দেখবে যে এই দিক থেকে আসছে, এইখানে বি বস্তুটা ছিল, এইখানে বি বস্তুটা আসছে, এইটা সে লক্ষ্য করবে, এবং এইখানে এই দুইটার মধ্যে সংঘর্ষ হয়ে এ আবার এই দিকে চলে যাবে বি। এইটা কেন এমন হবে? এখন এই বি বস্তুটা ছিল, এইটা বি বস্তু, সে এই দিকে নিক্ষেপ করেছে বস্তুটাকে বি বেগে, আর এই দিকে তার একটা বেগ ছিল ভি, এই যে কাঠামোর যে বেগ, সেই বেগটা হচ্ছে ভি বেগ। তাহলে কাঠামোর বেগ যদি ভি হয়, তাহলে এই ভি বেগ, বি বস্তুটার বেগ কয়টা হবে? দুইটা বেগ পাবে সে, একটা হচ্ছে ভি আর একটা হলো ভিবি। তাহলে এই দুইটা বেগের লব্ধি বেগ হচ্ছে এইটা। কার কাছে এই লব্ধিটা মনে হবে? এ পর্যবেক্ষকের কাছে মনে হবে, এস কাঠামোর পর্যবেক্ষকের কাছে মনে হবে। কিন্তু এস ড্যাশ পর্যবেক্ষক কি করবে? এস ড্যাশ পর্যবেক্ষক তো এই ভি বেগ, এবং সে নিজেও পর্যবেক্ষক এবং বস্তু উভয়ই একই দিকে ভি বেগে গতিশীল, তাহলে এই বেগটা তার কাছে জিরো হয়ে যাবে। সে শুধু দেখবে যে বস্তুটা একটা খাড়া নিচের দিকে পড়তে থাকছে, অর্থাৎ এস ড্যাশ পর্যবেক্ষক ভিন্ন রকম দেখবে, তাহলে এস পর্যবেক্ষক এইটা দেখবে, এবং এই বিন্দুতে তার সংঘর্ষ হবে। এই বিন্দুতে এই দূরত্বটুকু কত? এই দূরত্বটুকু হচ্ছে y/2, এই দূরত্বটুকু হলো y/2। ঠিক একইভাবে ঘটনাটি এস ড্যাশ পর্যবেক্ষকের কাছে মনে হবে। তার কাছে কি মনে হবে? এই বি বস্তু সে সোজা নিচের দিকে পড়ছে, এইটা দেখবে সে, কারণ এই দিকের বেগটা তার কি হবে? এই দিকের বেগটা ভি আর ভি সমান, অতএব এই বেগটা তার কাছে লব্ধি শূন্য হবে। তাহলে এই দিকে সে বি ড্যাশ বেগে পড়ছে, এটা দেখবে সে। এইখানে এটাকে কি দেখবে? এটাকে সে দেখবে যে এইখান থেকে একটা বস্তু আসছে, এটা হলো ভি এ বস্তু, এটা বি বস্তু, এটা তাহলে কি সে কি দেখবে? ভি এ ড্যাশ বেগে এসে এখানে সংঘর্ষ হয়ে এই দিকে আবার এ বস্তুটা চলে যাবে, এইটা সে লক্ষ্য করবে। তাহলে এটা তার জন্য এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা তার জন্য y/2 হবে, y/2 হবে। তাহলে একই ঘটনা এস ড্যাশ কাঠামোর পর্যবেক্ষক একরকম লক্ষ্য করবে, এস কাঠামোর পর্যবেক্ষক আর এক রকম লক্ষ্য করবে। এস কাঠামোর পর্যবেক্ষক লক্ষ্য করবে এই রকম যে সে উপরের দিকে সোজা যাচ্ছে, এই দিক থেকে একটা বস্তু এসে ধাক্কা খাবে। আর এস ড্যাশ কাঠামো অর্থাৎ গতিশীল কাঠামোর পর্যবেক্ষকটা কি লক্ষ্য করবে? যে সে সোজা নিচের দিকে পড়ছে, এরকম একটা বক্রপথে একটা বস্তু এসে এই বিন্দুতে সংঘর্ষ হয়ে এই বস্তুটা এই দিকে চলে গেল। তাহলে একই ঘটনা দুইজন পর্যবেক্ষক দুই রকমভাবে লক্ষ্য করবে, এটাই হচ্ছে আপেক্ষিকতা। একটি ঘটনা দুইটা ফ্রেম থেকে যদি আমরা দেখি, তাহলে দুই রকম মনে হবে। এখন এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি, চলো। তাহলে এটার জন্য y/2, এটার জন্য y/2। এখন এই ক্ষেত্রে এ বস্তুটা এখানে গেল, এই সংঘর্ষ হলো, আবার ফিরে আসলো, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 2 × y/2 সমান হচ্ছে y। এটার জন্য তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 2 × y/2 সমান y। তাহলে উভয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কিন্তু সমান, উভয় ক্ষেত্রে উভয় বলের অতিক্রান্ত দূরত্ব সমান। এবার আমরা হিসাবে যাই, চলো।
এখন দেখো এস কাঠামোর পর্যবেক্ষকের কাছে এ এর ভ্রমণকাল এস এর পর্যবেক্ষকের কাছে এ এর ভ্রমণকাল কত মনে হবে? এ তো তার কাছে স্থির প্রসঙ্গ কাঠামো থেকে মনে হবে, তাহলে এ এর ভ্রমণকাল মনে করবে কি টি নট। তাহলে সেই টি নট সমান কত হবে? তার অতিক্রান্ত দূরত্ব কত? এইটা সমান হচ্ছে 2 ইন্টু y/2 ডিভাইডেড বাই এর বেগ কত ভি এ। তাহলে এটা সমান কত হচ্ছে y/va, বা va ইজ ইকুয়াল টু y/টি নট। এইটা 1 নম্বর সমীকরণ আমরা পেলাম va। তাহলে এস পর্যবেক্ষকের কাছে, তাহলে এস ড্যাশ পর্যবেক্ষকের কাছে তো একই ঘটনা মনে হবে। তাহলে এস ড্যাশ কাঠামোর পর্যবেক্ষকের কাছে বি এর ভ্রমণকাল তারও টি নট। তাহলে সেই টি নট সমান কত হবে? তাহলে 2 ইন্টু y/2 বাই ভিবি ড্যাশ। তাহলে ভিবি ড্যাশ সমান তাহলে আমরা কত পাবো? টি নট ইজ ইকুয়াল টু y/ভিবি ড্যাশ। এটা 2 নম্বর সমীকরণ। এখন এস কাঠামোতে এদের ভরবেগ কত হবে? এস কাঠামোতে ভরবেগ তাহলে কত হবে? এম এ ভি এ, আর ওটার জন্য সে লক্ষ্য করেছে কত? এম বি ভিবি, এইটা সে লক্ষ্য করেছে। তাহলে এখন আমরা এখানে ভি এর মান পেয়েছি, এখন দরকার হচ্ছে আমাদের ভিবি এর মান। ভিবি এর মান আমরা কিভাবে পাবো? এখন বি এর ভ্রমণকাল এস কাঠামোতে টি হলে এই টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই সমীকরণ অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কি হবে? এটা এস কাঠামোতে দেখলাম আমরা তাহলে এটা একটু আরেকটা আমাদের একটা এড়িয়ে গেল যে জিনিসটা, যে এস কাঠামোতে এর সময়টা দেখে নিই আমরা একটু আগে। তাহলে এস কাঠামোতে বি এর ভ্রমণকাল টি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? এই y/ভিবি ড্যাশ y/ভিবি মনে হবে এর কাছে। তাহলে এখন এই এস ড্যাশের টি নট ও এস এর টি এর মধ্যে সম্পর্ক, তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন কি সময় এটা? যে এস কাঠামোর বি এর ভ্রমণকাল টি, কিন্তু এস ড্যাশ কাঠামোতে বি এর ভ্রমণকাল টি নট। তাহলে এস ড্যাশ গতিশীল পর্যবেক্ষক, তার কাছে নির্ণীত সময় টি নট সমান এইটা। ওই একই ঘটনার এস কাঠামোতে নির্ণীত সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু y/ভি। তাহলে এখন যদি আমরা এই মানটা এখানে বসাই তাহলে কি পাবো আমরা? যে y/ভিবি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা ভিবি ইজ ইকুয়াল টু কত হবে? বা ভিবি ইজ ইকুয়াল টু
ওয়াই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই টি নট। এইটা হলো আমাদের 4 নাম্বার। এটা 4 নাম্বার। এটা হলো 5 নাম্বার। আর এই ভিবি এর মান যেটা পাচ্ছি আমরা, এটা হলো আমাদের 6 নাম্বার সমীকরণ। 6 নাম্বার। এখন ভিবি এবং ভি এর মান যদি আমরা এই 3 নম্বর সমীকরণে বসাই তাহলে কি হবে? তাহলে 1, 3 ও 6 হতে 1, 3 ও 6 নম্বর থেকে তাহলে কি পাবো আমরা? এম এ ভি এর মান কত? ভি এর মান হচ্ছে ওয়াই বাই টি নট। ওয়াই বাই টি নট ইজ ইকুয়াল টু এম বি ইন্টু ভিবির মান কত? ভিবির মান হলো এইটা, ওয়াই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই টি নট। তাহলে ওয়াই টি নট বাদ চলে গেল। তাহলে এম এ ইজ ইকুয়াল টু এম বি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে সমীকরণটা পেলাম আমরা 7 নাম্বার সমীকরণ, এখানে এই এ কাঠামো এস কাঠামোতে এম এ ইজ ইকুয়াল টু তাহলে কত? এম নট। এইটাই হলো আমাদের প্রপার মাস। ঠিক আছে। আর এম বি যেটা, এইটাকে আমরা ধরেছি হলো তাহলে কি এম। অতএব এম নট ইজ ইকুয়াল টু এম রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই সমীকরণটা হলো আমাদের তাহলে ভরের আপেক্ষিকতার সমীকরণ। এখন এই সমীকরণে দেখতে পাচ্ছি আমরা যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ লেস দ্যান 1, তাহলে কি হবে? এম ইজ গ্রেটার দ্যান এম নট, অর্থাৎ স্থির অবস্থায় নির্ণীত ভর গতিশীল অবস্থায় নির্ণীত ভর অপেক্ষা কম হবে। স্থির অবস্থায় নির্ণীত ভর গতিশীল অবস্থা থেকে নির্ণীত ভর অপেক্ষা ছোট মনে হবে, তাহলে গতিশীল অবস্থায় ভর বেশি হবে। এইটাকে আমরা যদি এখন একটু বিশ্লেষণ করি, যে এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এইখানে দেখা যাচ্ছে দুইটা ক্ষেত্র দেখি আমরা। 1 নম্বর, যদি ভি ইজ ভেরি ভেরি লেস দ্যান সি, অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে যেটাকে আমরা ধরে থাকি, নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে যেটা ধরে থাকি, তাহলে এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0, দেন এম ইজ ইকুয়াল টু এম নট। এইটার ক্ষেত্রে বলা হয় যে ভর চিরন্তন ধ্রুবক। তাহলে এই সমীকরণ থেকে আমরা ওইখানে যেতে পারছি যে ভর চিরন্তন ধ্রুবক। কখন? নিউটনের অ্যাজাম্পশন ছিল ওইটা, যে আমরা উচ্চ বেগের ক্ষেত্রে নিউটনের সূত্র প্রয়োগ করতে পারি না। উচ্চ বেগ বলতে কোনটা? আলোর বেগ বা তার কাছাকাছি বেগের ক্ষেত্রে। তাহলে আলোর বেগ বা তার কাছাকাছি বেগের ক্ষেত্রে আমরা নিউটনের সূত্র প্রয়োগ করতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যায়? এম ইজ ইকুয়াল টু এম নট, অর্থাৎ ভর চিরন্তন ধ্রুবক রাশি। আবার 2 নম্বর ক্ষেত্র যদি আমরা দেখি এটা, তাহলে বুঝতে পারবো যে ভি ইজ সি হয়, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? এই রাশিটা 1 হবে। এই রাশিটা 1 হলে 1 মাইনাস 1 সমান 0, তাহলে এই এম ইনফিনিটি হবে, অর্থাৎ ভরের মান অসীম হয়ে যাবে। এইটা আসলে এই সমস্তগুলো প্রয়োগ করা হয় ক্ষুদ্র ভরের ক্ষেত্রে। নিউটনের সূত্র ক্ষুদ্র ভরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আইনস্টাইনের সূত্র আবার ক্ষুদ্র ভরগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো বস্তুর ভর এখন আর ধ্রুবক নয়,
বেগের কাছে বা আপেক্ষিক বেগের কাছে সেই ভর পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তনশীল? আসলে অধিক বেগের ক্ষেত্রে পরিবর্তনশীল। অধিক বেগটা কত বেগ? সেটা হতে হবে আলোর বেগ বা তার কাছাকাছি বেগের ক্ষেত্রে। তাহলে আলোর বেগ বা আলোর বেগের সঙ্গে তুলনীয় বেগের ক্ষেত্রে ভরের আপেক্ষিকতাটা প্রযোজ্য হবে। তো এটাই এর সময় সূত্রগুলো থেকে আমরা এর গাণিতিক সমস্যাগুলো নিজেরা চেষ্টা করব। আর যেগুলো জটিল সমস্যা আছে সেগুলো আমি দুই একটা তোমাদের এর পরবর্তী নিউমেরিক্যাল অ্যানালাইসিসে করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।